কম্পিউটার সায়েন্সের দুনিয়ায় সব্বাইকে স্বাগত। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা অদ্ভুত মজার জায়গা, তাই না? এখানে কোডিং শিখে দারুণ সব চাকরি পাওয়া যায়। কিন্তু মজার ব্যাপার হলো, অনেক সময় আমরা নিজেরাও জানি না যে ভেতরের জিনিসগুলো ঠিক কিভাবে কাজ করছে। তো চলুন আজ মাত্র 5 মিনিটে এই জাদুর পেছনের বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। সত্যি বলতে কি, পুরো ব্যাপারটাকেই কেমন জাদুর মতো লাগে। অনেকটা এরকম যে একজন পাইলট হয়তো অ্যারোডাইনামিক্সের কিছুই জানেন না, কিন্তু ঠিকই আকাশে একটা বিশাল মেটালের টিউব উড়িয়ে নিয়ে যাচ্ছেন। আমরাও তো তাই করি, তাই না? কোড লিখি, রান বাটনে চাপ দেই, আর ব্যাস, ম্যাজিক্যালি সব কাজ হয়ে যায়। কিন্তু এই পর্দার আড়ালে আসলে কি ঘটছে? তাহলে প্রশ্ন হলো, এই যে ম্যাজিক ট্রিক, এটা আসলে কিভাবে কাজ করে? চলুন না আজ এই রহস্যের একদম গভীরে যাই আর দেখি যে এই সব কিছু কিভাবে সম্ভব হচ্ছে। বেশ, তাহলে চলুন এই জাদুর পর্দাটা একটু সরানো যাক। সবকিছুর শুরুটা হয় কিন্তু হার্ডওয়্যার দিয়ে, মানে কম্পিউটারের আসল শরীর আর মস্তিষ্ক, যেটা যে কোনো আধুনিক কম্পিউটারের একদম কলিজায়, মানে কেন্দ্রে থাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সংক্ষেপে সিপিইউ। এর ভেতরে যদি আমরা দেখি তাহলে পাওয়া যাবে ছোট্ট একটা সিলিকনের টুকরো, আর তার মধ্যেই আছে কোটি কোটি ছোট্ট ছোট্ট অন অফ সুইচ, যেগুলোকে আমরা বলি ট্রানজিস্টর। এই যে কোটি কোটি সুইচ, এগুলোর যে কোনো একটার অবস্থাকেই বলা হয় একটা বিট। মানে এটা কি অন আছে নাকি অফ, এটাই হলো একটা কম্পিউটারের ব্যবহার করা তথ্যের সবচেয়ে ছোট একক। শুধু অন বা অফ, মানে 1 অথবা 0। কিন্তু একটা একা বিট দিয়ে তো আর খুব বেশি কিছু করা যায় না, তাই না? এই জন্যই সাধারণত এগুলোকে 8টা করে এক একটা প্যাকেজে গ্রুপ করা হয়। আর এই 8টা বিটের গ্রুপ বা প্যাকেজকেই বলা হয় একটা বাইট। একটা বাইট শুনলে অবাক লাগতে পারে, 256টা আলাদা ভ্যালু বা মান তৈরি করতে পারে। আর এই 256টা মান দিয়েই কিন্তু আমাদের কিবোর্ডের প্রায় সব অক্ষর, সংখ্যা আর চিহ্ন প্রকাশ করা সম্ভব। তো এই ডেটাগুলো থাকে কোথায়? এগুলো থাকে র্যান্ডম অ্যাক্সেস মেমরি বা র্যামের ভেতর। এটাকে ধরুন একটা পাড়ার মতো ভাবা যেতে পারে, যেখানে প্রত্যেকটা বাড়ি হলো একটা মেমরি অ্যাড্রেস, আর প্রত্যেক বাড়িতে একটা করে বাইট থাকে। এটা হলো কম্পিউটারের শর্ট টার্ম মেমরি। তবে ভাগ্যিস ডেভেলপারদের এই সব জটিল হার্ডওয়্যার নিয়ে সরাসরি মাথা ঘামাতে হয় না, কারণ আমাদের অপারেটিং সিস্টেম কার্নেল, যেমন ধরুন লিনাক্স, ম্যাক ওএস বা উইন্ডোজ, এটাই সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। সব কিছু ম্যানেজ করার দায়িত্বটা ওরই। আচ্ছা, হার্ডওয়্যারের ব্যাপারটা তো না হয় বোঝা গেল, কিন্তু আমরা মানে মানুষেরা এই যন্ত্রের সাথে কথা বলবো কিভাবে? ঠিক এখানেই এন্ট্রি হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মোটে তরপর দুইভাবে কাজ করে। একদিকে আছে পাইথনের মতো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এগুলো অনেকটা দোভাষীর মতো কাজ করে, মানে কোডের একটা লাইন পড়ে আর সাথে সাথে সেটাকে এক্সিকিউট করে। আবার অন্যদিকে আছে C++-এর মতো কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। এগুলো কি করে, পুরো প্রোগ্রামটাকে একবারে মেশিন কোডে বদলে নেয় আর তারপর সেটাকে রান করে। শুধু তাই না, ডেটা হ্যান্ডেল করার ব্যাপারেও এদের মধ্যে বেশ পার্থক্য আছে। ধরুন সি এর মতো স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজগুলো খুব কড়া ধাঁচের। কোড লেখার সময় এদেরকে একদম নির্দিষ্ট করে বলে দিতে হয় যে কোন ভেরিয়েবলে কী ধরনের ডেটা থাকবে। কিন্তু পাইথনের মতো ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজগুলো অনেক বেশি ফ্লেক্সিবল। এগুলো নিজে থেকেই বুঝে নিতে পারে ডেটাটা কী ধরনের। তো ল্যাঙ্গুয়েজ তো হাতে পেলাম, এবার চলুন দেখি এটা ব্যবহার করে আমরা কিভাবে ডেটা গুছিয়ে রাখি আর বিভিন্ন সমস্যার সমাধান করি। ডেটা স্ট্রাকচার নামটা শুনে কঠিন মনে হলেও আসলে তেমন কিছুই না। এটা হলো জিনিসপত্র গোছানোর কিছু পদ্ধতি মাত্র। ভাবুন তো, আমাদের বাজারের ফর্দ বা বন্ধুদের ফোন নম্বরের লিস্ট, এগুলো আমরা কতভাবেই না সাজিয়ে রাখতে পারি। ডেটা স্ট্রাকচারও ঠিক তেমনই কিছু কৌশল। এর মধ্যে খুব কমন দুটো উপায় হলো স্ট্যাক আর কিউ। স্ট্যাকের ব্যাপারটা ঠিক যেন প্লেটের থাকের মতো। সবার শেষে যে প্লেটটা রাখা হয়, তোলার সময় কিন্তু ওটাকেই সবার আগে তুলতে হয়, তাই না? আর কিউ, ওটা হলো কফি শপের লাইনের মতো। যে লাইনে আগে দাঁড়ায় সেই তো আগে কফি পায়। ফার্স্ট ইন ফার্স্ট আউট। ডেটা তো গোছানো হলো, কিন্তু শুধু গোছালেই তো হবে না, ওটা দিয়ে কাজও তো করাতে হবে। আর এখানেই দরকার হয় অ্যালগরিদমের। অ্যালগরিদম হলো কোনো একটা সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে লেখা কিছু নিয়ম, একদম রান্নার রেসিপির মতো। প্রথমে এটা করো, তারপর ওটা করো, ব্যাস, কাজ শেষ।
অ্যালগোরিদমের মধ্যে একটা বেশ মজার কৌশল আছে, নাম হলো রিকারশন। ব্যাপারটা কি? এটা হলো যখন একটা ফাংশন কাজ করতে করতে আবার নিজেকেই কল করে বসে, এতে এক ধরনের লুপ তৈরি হয়। এখন যখনই কোনো ফাংশনকে কল করা হয়, প্রোগ্রাম তখন তাকে একটা শর্ট টার্ম মেমোরিতে রাখে, আর এই মেমোরিটার নাম হলো কল স্ট্যাক। মনে আছে একটু আগে আমরা স্ট্যাকের কথা বলেছিলাম? ঠিক সেই রকমই। এই স্ট্যাকটা হিসাব রাখে যে কোন কোন ফাংশন এখন চলছে। তাহলে ভাবুন তো, কি হবে যদি একটা রিকার্সিভ ফাংশন নিজেকে থামানোর বদলে বারবার অবিরাম কল করতেই থাকে। কল স্ট্যাকের মধ্যে একের পর এক ফাংশন জমা হতে থাকবে থাকের মতো, যতক্ষণ না পুরো মেমোরিটা ভরে যায়। আর ঠিক তখনই ঘটে সেই বিখ্যাত প্রোগ্রামারদের দুঃস্বপ্ন, স্ট্যাক ওভারফ্লো। এই তো গেল একটা কম্পিউটারের ভেতরের গল্প। এবার চলুন আমাদের ক্যামেরার লেন্সটা একটু জুম আউট করি, ভাবি যে কিভাবে এরকম কোটি কোটি কম্পিউটার একে অপরের সাথে জুড়ে গিয়ে বিশাল ইন্টারনেট তৈরি করে। আসলে এখানে অনেকগুলো প্রযুক্তি একসাথে কাজ করে। যেমন ধরুন, প্রথমে আছে আইপি অ্যাড্রেস। এটা নেটওয়ার্কের প্রত্যেকটা মেশিনকে একটা ইউনিক ঠিকানা দেয়, ঠিক আমাদের বাড়ির ঠিকানার মতো। কিন্তু আমরা তো আর সংখ্যা দিয়ে ঠিকানা মনে রাখি না, আমরা নাম মনে রাখি, যেমন google.com। এই নামগুলোকে আসল আইপি অ্যাড্রেসে বদলে দেওয়ার কাজটাই করে ডিএনএস। এটাকে বলা যায় ইন্টারনেটের ফোন বুক। আচ্ছা, তারপর যখন দুটো কম্পিউটার একজন আরেকজনের সাথে কথা বলতে চায়, তারা টিসিপি হ্যান্ডশেকের মাধ্যমে একটা নির্ভরযোগ্য কানেকশন তৈরি করে, অনেকটা হ্যালো বলে হাত মেলানোর মতো। আর সবশেষে এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করে তারা নিজেদের মধ্যে ডেটা, যেমন ওয়েব পেজ, আদান প্রদান করে। এটাই হলো তাদের কথা বলার ভাষা। আর এই যে ডেটা আদান প্রদান, এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটাকে একটা রেস্টুরেন্টের মেনু কার্ডের সাথে তুলনা করা যায়। মেনু কার্ড যেমন আমাদের বলে দেয় যে কি কি অর্ডার করা যাবে আর কিভাবে করতে হবে, এপিআইও ঠিক সেভাবে একটা ক্লায়েন্টকে, যেমন আমাদের ব্রাউজারকে, বলে দেয় যে সার্ভারের কাছ থেকে কি কি ডেটা আর কিভাবে চাওয়া যাবে। তো হার্ডওয়্যার থেকে শুরু করে একদম এপিআই পর্যন্ত এই সবগুলো স্তর একসাথে কাজ করেই কিন্তু আমাদের আজকের এই ডিজিটাল দুনিয়াটা তৈরি হয়েছে। আর এই সব কিছু মিলিয়ে আমাদের ফাইনাল টপিকটা হলো প্রিন্টার। মাঝে মাঝে এই সব কিছুর জটিলতা এমন কিছু জিনিস তৈরি করে যা চালানো বেশ কঠিন, যেমনটা প্রিন্টারের ক্ষেত্রে হয়। আর এখন হয়তো কম্পিউটারকে আর আগের মতো নিচ্ছক জাদু বলে মনে হচ্ছে না, তাই না? কারণ এর পেছনের বিজ্ঞানটা জানার পর আসল ক্ষমতাটা কিন্তু এখন আমাদের হাতে। এখন আসল প্রশ্নটা হলো, এই ক্ষমতাটা ব্যবহার করে নতুন কি তৈরি করা হবে?